শুরু করছি চিত্রচিরে চৈত্র মাস, পর্ব ১৬। লিখেছেন মোমো সাহা। চিত্রার মুখে রাজ্যের বিস্ময়। ওহিয়া পাতার ফুলের টব ভেঙেছে, সে যেন বিশ্বাসই করতে পারছে না। ওহিয়াপা হলো গিয়ে নরম মানুষ, তার দ্বারা এই শক্ত কাজ সম্ভব? ওহির দৃষ্টি তখনও পার্কের আশপাশ বোলাতে ব্যস্ত। চিত্রার বিস্ময় মাখা মুখ পানে সে একবারও ফিরে তাকায়নি। চোখের সাথে চোখ মিললেই যেন সে কত কথা বলতে পারবে না। তাই তো আজ চোখে চোখ মেলানো বারণ। এতদিনের জমানো কথার প্রজাপতিদের আজ উড়িয়ে দিতে হবে। কথা জমিয়ে রাখলে মনের ওপর অত্যাচার চালানো হয়, অথচ ওহি নিজের মনের ওপর সে অত্যাচার করে যাচ্ছে দিনের পর দিন। আজ না হয় অত্যাচারের সমাপ্তি ঘটুক। ছোট্ট একটা শ্বাস ফেলল ওহি, ধীর কণ্ঠে বলল, ভাবিস না তোর ওপর হিংসে করে করেছি সেসব। তোর ওপর হিংসে করার কিছু নেই, বরং মায়া করার মতন বহু কিছু আছে। তবে আমার মায়া কম। কাক পক্ষীতে ছিঁড়ে খেয়েছে মায়া। ওহি আবার কথার আগামাথা কিছু বুঝেনি চিত্রা। কেবল ফ্যাল ফ্যাল নয়নে চাইল। কথা বলার শক্তিও যেন সে হারিয়েছে। ওহি আপা কি বলছে? ওহি আপা কি জানে? আপা তুমি ঠিক আছো? চিত্রার প্রশ্নে আকাশ ছোঁয়া বিস্ময়। ওহি কিঞ্চিৎ হাসল, মাথা নাড়িয়ে বলল, আছি ঠিক। তোকে আজ কিছু কথা বলবো চিত্রা। অনেকগুলো বছর এ কথা কাউকে বলা হয়নি। এই লজ্জায়, এই আঁধারিয়া জীবনের গল্প কাউকে জানানো হয়নি। আজ তুই শুনিস সে গল্প। ওহি আপার মৃত্যুর গল্প শুনে নিষ্ঠুর যতনে। কেউ তো আর জানল না এই ওহির ছিন্ন বিচ্ছিন্ন মনের কথা। চিত্রা কেবল অপলক তাকিয়ে রইল ওহির দিকে। আপাকে আজ ঠিক চেনা যাচ্ছে না। কেমন অপরিচিত একটা আদল ভেসে উঠছে। এটা কি সত্যিই ওহি আপা? আরে সওদাগর বাড়ির নক্ষত্রমালা যে, তা তোমরা এখানে? পুরুষালী কণ্ঠে দুই বোনের কথার খেই হারালো। দুজনেই তাকালো তাদের ডান দিকে দাঁড়িয়ে থাকা পুরুষটার দিকে। এলোমেলো চুল, টি শার্ট, এঁটে সেটে থাকা শরীর, কাঁধে ব্যাগ আর ক্লান্ত মুখশ্রী বাহারের দিকে। চিত্রা এবং ওহি দুজনেই অবাক হলো বাহার ভাইকে দেখে। এ সময় এখানে বাহার ভাইকে আশা করেনি তারা। বসা থেকে দুজনেই উঠে দাঁড়ালো। ওহি অবাক কণ্ঠে বলল, বাহার ভাই আপনি? হ্যাঁ আমি। তা তোমরা দুজন এখানে কি করছো? তোমাদের তো এসব জায়গায় তেমন দেখা যায় না। আসলে চিত্রা ফুচকা পছন্দ করে তো, তাই এসেছিলাম ফুচকা খাওয়াতে। ওহির উত্তর শুনে চিত্রা গোল গোল চোখে তাকালো ওহির দিকে। ওহি আপা বানিয়ে বানিয়ে কথা বলতে জানে, এটাও চিত্রার জানা ছিল না। আজ একের পর এক চমক দিচ্ছে ওহি আপা। বাহার এগিয়ে এসে ধপ করে বেঞ্চটাতে বসে পড়ল। আড়মোড়া ভেঙে বলল, তা বেশ ভালো তো। তোমাদের মধ্যে এত মহব্বত তো ঠিক দেখা যায় না, একবারে ধূমকেতুর মতন। কথা শেষ করে হা হা করে উদ্ভটভাবে হেসে দিল বাহার ভাই। বাহার ভাইয়ের উদ্ভট হাসির সাথে তাল মেলালো ওহিও। অথচ এমন একটা বিদঘুটে ঠাট্টা অন্য কেউ করলে ওহি আপা তাকে এখানেই উচিত জবাব দিয়ে দিত। চিত্রা কেবল দেখে গেল ওহি আপা আর বাহার ভাইয়ের কাণ্ড। তখনই ফুচকার প্লেট হাজির হলো। ওহি নিজের ব্যাগ থেকে টাকা বের করে দোকানদারকে দিয়ে এসে বাহারের সামনে দাঁড়ালো। বেশ ব্যস্ত কণ্ঠে বলল, আপনি কি এখন বাড়ি যাবেন বাহার ভাই? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। তাহলে চিত্রাকেও সাথে নিয়ে যাবেন প্লিজ। আসলে আমার একটা দরকারি কাজ আছে তো, এখনই যেতে হবে। ওহির অনুরোধ বাহার ভাই একবার চিত্রার দিকে তাকালো। চিত্রা এতক্ষণ তার দিকে তাকিয়েছিল বিধায় দুজনেরই চোখে চোখ পড়ল। বাহারের সাথে সাথে চোখ ঘুরিয়ে নিলেন। এতে ছোট হয়ে এলো চিত্রার মন, কারণ সে জানে বাহার ভাই কখনোই রাজি হবে না। কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে বাহার বলল, কোলে করে নিব নাকি কাঁধে করে? বাহারের উদ্ভট কথার ভঙ্গিতে আবার হেসে ফেলল ওহি। মুখ চেপে বলল, আপাতত রিকশা করে নিলেই হবে। চিত্রা মুখ ফুলালো।
আর চোখে ওহির দিকে তাকিয়ে বলল, আপা, তোমার না এখন বাড়ি যাওয়ার কথা, তাহলে এখন আবার কোথায় যাবে তুমি? ওহি চিত্রার কাছে গেল। চিত্রার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে প্রায় ফিসফিস করে বলল, দরকারি কাজে যাব, টাকাটা রাখ, রিক্সা ভাড়া দিয়ে দিস। বাহার ভাইয়ের কাছে মনে হয় টাকা নেই। চিত্রা কেবল আহাবকের মতো মাথা দুলালো। ওহি ততক্ষণে ঝড়ের গতিতে তাদের সামনে থেকে চলে গেল, যেন তার কাজটা কত জরুরি। এখন না গেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কোলাহলপূর্ণ রাস্তায় একদম একা হেঁটে যাচ্ছে ওহি। তার কোনো গন্তব্য নেই, না আছে নির্দিষ্ট কাজ। কেবল বাহার আর চিত্রাকে একটু একা ছাড়ার জন্যই এই মিছে অজুহাত। আর কেউ জানুক আর না জানুক, সে তো জানে বাহার ভাইয়ের গিটারের করুণ সুরের কথা, মাঝরাত্রিরে বাহার ভাইয়ের দীর্ঘশ্বাসের কথা। সেখানে যদি চিত্রা এসব দূর করার চাবিকাঠি হয়ে, তাহলে তো আর মন্দ হয় না। সবাইকে কি আর এক জনমে পাওয়া হয়? বাহার ভাই না হয় ওহির এক জীবনের অপ্রাপ্তি হয়ে রইল। এই যে মিস, শুনেন প্লিজ, সিঙ্গেল আছেন কি? ওহির ধ্যান ভাঙল। মনে হলো তাকে উদ্দেশ্য করেই যেন কেউ গানটা গাইল। পথচারীর কয়েকজন আর চোখে চাইল। ওহি ঘুরে পেছনে তাকাতেই খুব স্বল্প পরিচিত মুখটা ভেসে উঠল। ওহি অবাক কণ্ঠে বলল, আপনি? গানটা কি আপনি গাইলেন? সুন্দর দেখতে সুঠাম দেহী পুরুষটা মুচকি হাসল, মাথা ঝাঁকিয়ে বললেন, হ্যাঁ মিস, আমিই গাইলাম। ওহির চোখে মুখ বিস্ময় ছড়িয়ে পড়ল। বিস্ময়ত কণ্ঠে বলল, আপনি কি আমায় চিনতে পারেননি? ভদ্রলোক এগিয়ে এলো, মিষ্টি হাসি দিয়ে বলল, চিনব না কেন? গত পরশু দিনই তো দেখলাম আপনাকে। কালো জামা পরেন, গোল গোল চশমা, মিষ্টি দেখতে মেয়েটা। লোকটার কথায় ধাঁচ পছন্দ হলো না ওহির। এমন একটা ছেলের জন্য কিনা চাচারা চিত্রার বিয়ে ঠিক করেছে। ছেলেটা কেমন, গায়ে পড়া গোছের। ওহির চোখ মুখ কুঁচকানো ভঙ্গিমা দেখেই নওশাদ হয়তো কিছু আন্দাজ করল। তাই তো বেশ ঠাট্টার স্বরে বলল, আপনি কি আমায় চরম অভদ্র ভেবেছেন মিস? ওহি নিজেকে সংযত রাখার চেষ্টা করে বেশ ভদ্রভাবে বলল, দেখুন মিস্টার, আপনার সাথে আমাদের পরিবারের একটা সুন্দর সম্পর্কের কথা হচ্ছে, তাই আপনার কাছ থেকে এমন আচরণ আশা করছি না। সুন্দর সম্পর্কে ঠাট্টা করা কি নিষিদ্ধ? চলুন হাঁটতে হাঁটতে কথা বলা যাক। নওশাদ ছেলেটা অভদ্র কখনোই মনে হয় না, বেশ ভদ্রই মনে হয়। তবুও আর অহেতুক ঠাট্টাটা ওহির পছন্দ হয়নি। কিন্তু ভদ্রতার খাতিরে সে পা মেলালো। ওহিকে হাঁটতে দেখে মিষ্টি হাসল নওশাদ। ক্ষীণ স্বরে বলল, আপনাকে নিয়ে হাঁটা হবে মোর শত আলোকবর্ষ পথ। রিকশার হুড ওঠানো গতি মাধ্যমে চলছে অনবরত। পাশাপাশি বসে আছে চিত্রা আর বাহার ভাই, চুপচাপ স্তব্ধ। অন্য সময় হলে চিত্রাই কত কথা ঝুড়ি নিয়ে বসত, কিন্তু আজ তার মনে ভীষণ শোক, কথা বলা যাবে না। আর এ পার্শ্ব পুরুষের সাথে তো আরও আগে কথা বলবে না সে। রাস্তার দুই সারিতে কৃষ্ণচূড়া গাছের মেলা, কি সুন্দর লাল টুকটুকে ফুল হাসছে অনবরত। রিকশার ক্রিং ক্রিং শব্দ। নীরবতা ভাঙল বাহার। বরাবরের মতন গা ছাড়াভাবে বলল, তা রঙ্গনা, মিষ্টি তো খাওয়ালে না? চিত্রা অসহায় দৃষ্টিতে তাকালো। লোকটা তাকে খুঁচিয়ে কি মজা পায়? হৃদয়ের জ্বালা বাড়িয়ে কি তৃপ্তি মেলে লোকটার? ছোট একটা শ্বাস ফেলে সে। বুকের ভেতর ভারী ভারী হয়ে ওঠে কষ্টরা। লোকটার সাথে কথাই বলবে না সে। অভিমান জমিয়ে রেখে লাভ কি? আমরা বাঁচবই বা কতদিন? বাহার ভাইয়ের গম্ভীর স্বর কাঁপন ধরল চিত্রার চিত্রে। হুট করে তাকাতেই দুজনের চোখে চোখ পড়ল। সময়টা প্রয়োজনের তুলনায় বেশি মধুর হলো। নিঃশ্বাসের গতি বেড়ে গেল। অপ্রত্যাশিতভাবে লজ্জারা খেলা করল সর্বাঙ্গে। চিত্রা চোখ সরিয়ে নিল। বাহিরের দিকে দৃষ্টি নিবদ্ধ করতে বলল,
অভিমান অভিযোগ নেই আমার, না থাকাটাই স্বাভাবিক। পর মানুষের প্রতি অভিমান রাখতে নেই রঙ্গনা। বাহারের কণ্ঠে তুমুল গভীরতা, কথার এমন তীক্ষ্ণতায় অভিমান করল অষ্টদশীর হৃদয়। ঠোঁট ফুলিয়ে টলমল করে উঠল চক্ষুদ্বয়। বাহার ছোট্ট ধমক দিল, গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে, কথায় কথায় কান্না করার স্বভাব বদলাও। কান্নাকে সস্তা বানিও না। নিজের সত্তাকে সবচেয়ে মূল্যবান রাখার চেষ্টা করবে, হোক কান্না কিংবা হাসি। আমি আপনার সাথে রাগ করেছি বাহার ভাই, তো রাগ করেই থাকো। আমি কি তোমার রাগ ভাঙাতে এসেছি? বাহারের গা ছাড়া ভাবে চিত্রা গাল ফুলিয়ে বসে রইল। বাহার ভাই পকেট থেকে সিগারেট বের করে জ্বালাতে জ্বালাতে বলল, তোমায় জ্বালাতে এত সুখ লাগে কেন? কোন দিন যে জ্বলছে সে এসে ছাই হয়ে যাও। আপনি জ্বালালেও ছাই হতেও রাজি। শুনো রঙ্গনা, অনুভূতির এমন প্রকাশ্য বর্ণনা আমার পছন্দ না। অনুভূতি গোপনে রাখতে হয়, তবেই না মূল্যবান হবে। বাহারের কথায় অপমানিত হলো চিত্রা, সাথে তাজ্জবও বনে গেল। ততক্ষণে রিকশা এসে থেমেছে বাড়ির সামনে। চিত্রা ভাড়া মিটিয়ে দিতে দিতে বলল, আর অনুভূতি মেলে ধরব না বাহার ভাই। সবাই তো সবটার মূল্য দিতে জানে না। আমি ভুলেই গেছিলাম। চিত্রার তীক্ষ্ণ কথাতেও হেলদোল হলো না বাহারের। সে বরং বেশ গা ছাড়াভাবেই বলল, এই যে মেয়ে রঙ্গনা, তোমার মুখে অভিমান মানায়, অভিযোগ না। চিত্রা ততক্ষণে বাড়ির ভেতরে চলে গেছে। বাহার ছোট একটা শ্বাস ফেলে। দীর্ঘশ্বাসের হাহাকার ভেসে গেল তার সাথে। আজ টিউশনিটাও চলে গেছে। এমন মানুষের প্রেমে মত্ত হওয়া মানায়, যার বাঁচা মরাই ঠিক নেই। আফসোসগুলো সে হাওয়ায় মিলিয়ে গান ধরে। জীবন দিলা কাঞ্চা বাঁশের খাঁচারি মতো, যত্ন নেওয়ার আগে তাহা ভাঙে অবিরত, দয়াল ভাঙে অবিরত। আজ সারাদিন দেখা মেলেনি মুনিয়া বেগমের। প্রথমে সবাই ভেবেছিল রাগ করে হয়তো দৌড় দিয়েছেন, কিন্তু যখন দরজার সামনে পর্দা সরালো, তখন দেখা গেল দরজার বাহিরে থেকে আটকানো। দরজা খুলে ভেতরে যেতে শূন্য রুমখানা জানিয়ে দিল মুনিয়া বেগম নেই। বিছানায় কিনারায় সাদা চিরকুট। তুলোর মতন মেঘগুচ্ছ বিচরণ করছে আকাশে। মিঠে বাতাস, কোমল লাল বর্ণা আকাশ। প্রকৃতিটা কবির ভাষায় কবিতার যোগ্য প্রেমিকার প্রেম জাগরণের মতন বিষাদে আচ্ছাদিত, মানুষের মনে উৎফুল্লতা আনার মতন। ছাদে মন খারাপের আবিষ্ট চিত্রা দাঁড়িয়ে আছে। সময়টা ঠিক দিনের তৃতীয় ধাপ, অপরাহে। মুনিয়া বেগম বাড়ি ছেড়েছেন। আজ 2 দিন হতে চলল। গতকাল থেকে এ অবধি তার কোনো খোঁজ নেই। চিঠিতে সে চরম অভিযোগের স্বরে লিখে গেছে তার চলে যাওয়ার কথা। চিত্রা সে অভিযোগের কারণ তা লিখতেও বাদ রাখেননি সে। চিত্রা তার বাহাতে গুজে রাখা মায়ের চিরকুটটা নিজের অক্ষিদ্বয়ের সামনে মেলে ধরল, যেখানে কি সুন্দর করে গোটা গোটা অক্ষরে লেখা, প্রিয় চিত্রাঙ্গনা, চিঠির শুরুতে আমার এক আকাশ ভালোবাসা নিও। তোমায় আমি কতটা ভালোবাসি তা নিশ্চয় তোমাকে বিশ্লেষণ করতে হবে না, তাই না? তোমার প্রতি আমার এক অগাধ মায়া আছে। কেন জানো? তোমায় যেদিন দুহাতের মাঝে পেয়ে চোখ ভরে দেখলাম, সেদিন মনে হলো আমার মাকে দেখছি। সে 2 দিনের শিশুটা কি মায়া লাগলো আমায় কে জানে। এরপর থেকে আমি আমার মা হারানোর শোক ভুলে গেলাম। তোমার পুরো নাম তোফা চিত্রাঙ্গনা। তোমার নামের আগে পরে কোনো পরিচয় নেই কেন বলো তো? কারণ আমি তোমায় এমন বানাতে চেয়েছিলাম যেন তুমিই তোমার পরিচয় হও। শখ করে রেখেছিলাম তোফা, মানে উপহার। সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে মূল্যবান উপহার তুমি আমার।
অথচ আজ তুমি আমার সব ভালোবাসা ভুলে বাবার মোহে পড়ে ভুল সিদ্ধান্তে ডুবে দিয়েছো। আমি তোমার এমন ক্ষতি দেখতে পারবো না। আমি জানি তোমার বাবা হয়তো খুব বাজেভাবে পিষে ফেলেছে তোমার মন, গোপন কোনো কথার আস্তরণে, তাই তোমার এই সিদ্ধান্ত। কিন্তু মা, তুমি পিষে যাওয়াটা দেখলে আর আমায় দেখলে না তো, তা যে মানতে পারবো না। তুমি না হয় তোমার বাবার কথায় জলাঞ্জলি দাও তোমার জীবন, আমি তা দেখতে পারবো না। ভালো থেকো। ইতি তোমার তথাকথিত মা। চিঠির শেষে সম্বোধনটাই যেন চিত্রাকে রক্তাক্ত করতে যথেষ্ট। মা কতটা কষ্ট পেলে নিজেকে এমন সম্বোধন করেছে, কিন্তু সেও বা কী করবে। বাবা সেদিন রাতে তাকে তার জীবনের এমন ভয়াবহতার কথা জানিয়েছে যা সে মানতে পারেনি। এমন একটা অপ্রত্যাশিত অতীত সে ভাবতে পারেনি। ঘৃণায় ভরে গিয়েছিল তার দেহ। পৃথিবীর সব যন্ত্রণা নিয়ে বাঁচা যায়, কিন্তু নিজেকে ঘৃণা করে আদৌ বাঁচা যায়? অথচ বিধির বিধান, আত্মহত্যা মহাপাপ। যেখানে জীবনটাই পাপের ফসল, সেখানে মহাপাপটাও কেমন হাস্যকর। অশ্রুরা গোপন ঝরে গেল মুক্তোর মতন। তাদের কেমন বিবর্তনতা। আরে আমাদের চিতাবাঘ করে কি একা একা? পেছন থেকে কারো কণ্ঠ ভেসে আসতে চিত্রা চোখের অশ্রু মুছে ফেলল। দুর্বলতা আড়ালেই রাখতে হবে, জেনে গেলেই তো জ্বালিয়ে দিবে মানুষ। চাঁদনিও ততক্ষণে তার ভারী পেট নিয়ে ওহির সাহায্যে চিত্রার কাছে এসে দাঁড়ালো। ওহি আপাকে কত সুন্দর লাগে আজকাল। মাতৃত্বের সৌন্দর্যতা পৃথিবীর সব সুন্দরকে হার মানায়। কি সুন্দর! চাঁদনির মিষ্টি হাসির পরিবর্তে চিত্রাও হাসল। কৃত্রিম হাসি ঝুলিয়ে বলল, চাঁদ আপা গো, তোমায় এত সুন্দর লাগে কেন? চাঁদনি গাল টেনে দিল চিত্রার। মিষ্টি হেসে বলল, সত্যিই সুন্দর লাগে নাকি রে? কই তোর দুলাভাই আদর টাদর করে যে না, এখন মুটিয়ে গেছি কিনা? চাঁদনি আপার কথার ধরনে ফিক করে হেসে উঠল চিত্রা। হাসতে হাসতে বলল, ছি আপা, শরম পাচ্ছ না তুমি? শরম কেন পাবো রে? সত্যি কথা বলতে কিসের শরম? শুনেছি দিনে 14 বার সত্যি কথা বলা যায়। আমি তো মাত্র একবার বললাম, তাও তোরা সহ্য করতে পারছিস না? চিত্রা আর ওহি সশব্দে আবার হেসে উঠল। চাঁদনি আপা যে চিত্রাকে হাসানোর জন্য এসব বলেছে তা আর বুঝতে বাকি নেই কারো। তাল মিলিয়ে না হয় হাসা যাক। এই মানুষগুলো তো ভালোবেসেছে অনেক। হাসতে হাসতে কখন যেন আনমনেই চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রুকণারা। আনমনেই না চাইতেও শব্দ করে কেঁদে উঠল চিত্রা। সে যে ব্যথা লোকানোর মতন অত কঠিন আজও হতে পারেনি। আজও তার হৃদয়কে কংক্রিট ছুঁয়ে দিতে পারেনি। চাঁদনি এবং ওহি দীর্ঘশ্বাস ফেলল। ওহি এই প্রথম চিত্রাকে জড়িয়ে ধরল। আদুরে স্বরে বলল, কাঁদিস না চিত্রা, চাচি ফিরে আসবে। আদুরে আলাপে কান্নাররা আহ্লাদ পেয়ে বসল। গা ছিটকে বেরিয়ে এলো তারা। কিছু কিছু সময় আমাদের অনুভূতিরা বড্ড অবাধ্য হয়। দেখতে দেখতে ভ্যাটিকান সিটিতে আজ কত দিনের বসবাস অবনী বেগমের। চেরি এখন বেশ সুস্থ। এত দ্রুত তার সুস্থতা কল্পনার বাহিরে ছিল। মেয়েটাও হয়তো বুঝেছে তার মায়ের এ দেশে ভীষণ কষ্ট হচ্ছে। একাকিত্বের হাহাকার তার মাকে কুরে কুরে খাচ্ছে। মেয়ের মাথায় অনবরত হাত বুলিয়ে যাচ্ছে অবনী বেগম। আর কয়েকদিন পর দেশের মাটিতে হয়তো ফিরে যেতে পারবে তারা। হয়তো দুঃখ ভুলে আবার বাঁচতে পারবে সে। হয়তো আবারও হাসি খুশি একটা জীবন পাবে তারা। জীবনের অবনী বেগমের চাওয়া আর কি ছিল? একটু সুখ, একটু ভালো থাকতে চাওয়ার ইচ্ছে ছাড়া। কিন্তু হঠাৎ জীবনটা দুর্বিষহ হয়ে যায় সেই অপরিচিত পুরুষের আগমনে। এরপর কত শত দিন গেল। অবনী বেগম কেবল বেঁচে থাকার জন্যই বেঁচেছিলেন। ওহি যখন হলো তখন তার বয়স 18-19 হবে। সে মানতে পারেনি ওহিকে প্রথম। সবার অমতে মেয়েটাকে হোস্টেলে রাখে। কিন্তু যখন মা হওয়ার মর্ম বুঝল,
ততদিনে মেয়েটা তার থেকে অনেক দূরে সরে গেছে। কাছাকাছি এনেও সে দূরত্ব মেটাতে পারেনি সে। অবনীর ভাবনার মাঝে কেবিনের দরজা খুলে প্রবেশ করল আমজাদ। পরনে তার বেশ ফরমাল পোশাক। প্রতিদিন সে মেয়েকে এসে দেখে যায়। স্ত্রীর সাথে খুব কমই কথা হয় তার, না পারতে বলে আর কি। আমজাদকে দেখেও তেমন একটা হেলদোল দেখল না অবনী। আগের জায়গায় বসে রইল নীরব হয়ে। আমজাদ কেবিনে প্রবেশ করে শার্টের বোতাম দুটো খুলে দিল। সরাসরি অফিস থেকে এসেছে বোধহয়। ফোনটা চেরির বেডে রেখে সেই ক্যাবিনের সাথে লাগানো ওয়াশরুমে গেল, বোধহয় হাত মুখ ধোয়ার জন্য। আমজাদের বয়স ৪৫-এর এপার হবে। এখনও দেখতে বেশ সুন্দর লাগে। যখন তাদের বিয়ে হয় তখনও আমজাদ এতটা বোধহয় সুপুরুষ ছিল না। কেমন বোকা বোকা, সাধে কি আর মানুষ বউ পাগল বলতো? অথচ আজ সে আমজাদ গম্ভীর শীতল। হঠাৎ নিস্তব্ধ এই কেবিনটাতে শব্দে ভরিয়ে দিতে উচ্চ শব্দে বেজে উঠল আমজাদ সওদাগরের ফোন। অবনী বেগম তাকাবে না করেও কৌতূহল নিয়ে তাকালো ফোনের স্ক্রিনে, যেখানে জ্বলজ্বল করছে সেই মধ্যরাতের হৃদয়ের জলসে দেওয়া নামটা, জেসি। অবনী বেগম সাথে সাথে শ্বাসটা বন্ধ করে নিলেন। এ বয়সে এসে সঙ্গী হারানোর তীব্র ব্যথা সে নিতে চায় না। অথচ সে যতই দূরে যাচ্ছে সেসব থেকে ততই যেন তাকে এসব জাপটে ধরছে। বারবার একই যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর তা ব্যাখ্যা করার অথচ সে যতই দূরে যাচ্ছে সেসবের থেকে ততই যেন তাকে এসব ঝাপটে ধরছে। বারবার একই যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর তা ব্যাখ্যা করার মতো না। ফোনটা বাজতে বাজতে কেটে যেতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আমজাদ। অবনীর ঘামে চুপচুপ হওয়া মুখমণ্ডল দৃষ্টি নিবদ্ধ হলো তার। অবনীর কাছে এসে সে অবাক কণ্ঠে প্রশ্ন করল, এমন শীতল রুমেও ঘামছো কেন অবু? তোমার কি শরীর খারাপ করেছে? অবনী বেগম নিজের যথেষ্ট সংযত করার চেষ্টা চালালেন। অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলো সে। শাড়ির আঁচল দিয়ে মুছে নিলেন নিজের মুখমণ্ডলটা। অতঃপর বেশ ধীরে কণ্ঠে বলল, ঠিক আছি আমি। কথাটা যেন বিশ্বাস করতে পারল না আমজাদ সওদাগর। স্ত্রীর পাশে এসে কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করলেন সে। তাপমাত্রা স্বাভাবিক দেখে কপাল কুঁচকালেন। স্বাভাবিক কণ্ঠে বললেন, জ্বর তো উঠেনি, তবে এমন অসুস্থ লাগছে কেন তোমাকে? আজও আমার অসুস্থতায় তোমায় ছুঁতে পারে আমজাদ? অবনীর ৪০তম বয়সের কণ্ঠে পঞ্চদশীর ছোঁয়া, কি প্রগাঢ় অভিমানের ছাপ। আমজাদ কি বুঝতে পারল সে অভিমান? তখনই আবার সশব্দে বেজে উঠল আমজাদের ফোন। ফোনের স্ক্রিনে তাকিয়ে সে খুব ধীরে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। অবনী বেগম শ্বাস ফেললেন, তাচ্ছিল্য করে বললেন, কিছু মানুষের কখনো নিজস্ব ঠিকানা হয় না, ভবঘুরে হয় সে মানুষ। আমিও তেমন কুলহীন। কোচিংয়ের নাম করে বেশ রাত হলো চিত্রার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। মা ছাড়া বাড়িটাতে তার এক মুহূর্ত ভালো লাগে না। কেমন পানসে লাগে সব। পৃথিবীটা হুট করে কেমন তেতো তেতো ঠেকছে। মাই বুঝে পৃথিবীর মধু। কাঁধে ব্যাগ, ছোট চুলগুলো এক পাশে বেনি গাঁথা, শরীরে বেশ সাদামাটা জামা, ছাই রাঙা, এধার ওধার কেবল উদ্দেশ্যবিহীন ঘুরে বেড়ানো। আরে রঙ্গনা, রাস্তায় কি করে? চিত্রা থামল। একা রাস্তায় একাকিত্ব কাটানোর মানুষ এলো। সে ধীর গতিতে পাশ ফিরে চাইতেই বাহার হাস্যোজ্জ্বল মুখটা দৃষ্টিগোচর হলো। বাহার ভাই সচরাচর হাসেন না, অথচ আজ কি সুন্দর হাসির ঝিলিক মুখ জুড়ে। চিত্রা থামল, ধীরে কণ্ঠে বলল, আপনি এ রাস্তায় যে বাহার ভাই? বাহার চিত্রার পাশাপাশি দাঁড়িয়ে হাসি মুখে বলল, হ্যাঁ, কাজে এসেছিলাম। তা তুমি এখানে কেন?
এমনিই কোচিং করতে এসেছিলাম। তোমার কোচিংয়ের রাস্তা এটা তো না, ঘুরছিলে একা একা? বাহারের দৃষ্টি তখনও চিত্রার মুখমণ্ডল জুড়ে, চোখে অবাধ্য প্রশ্নের ছড়াছড়ি। চিত্রা ধীর কণ্ঠে বলল, ভালো লাগছিল না বাহার ভাই। আম্মু যে কোথায় গেল? চিন্তা করো না, ফিরে আসবেন। তোমার মিছে জেদের জন্য উনি বোধহয় অনেক কষ্ট পেয়েছে। অহেতুক কাজটা না করলেও পারতে। চিত্রার খুব গোপনে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কোমল কণ্ঠে বলল, আমি কি করতে চেয়েছিলাম? নিজের সর্বনাশ। বাবার আকুতি, আমার অতীত নিয়ে তাচ্ছিল্য আমি মেনে নিতে পারিনি বাহার ভাই। বাহার দাঁড়ালো, চিত্রার মুখে তাকালো। কিছু একটা ভেবে সে ফুটপাতের কিনারায় এসে বসল। হলুদ আলোয় রাস্তাটা কেমন মোহনীয় লাগলো। চিত্রাও বাহারের পাশে এসে বসল। বহুদিনের শখ তার বাহার ভাইয়ের পাশে বসে রাতের রাস্তা দেখবে। সোডিয়ামের কৃত্রিম আলোয় নিজেদের সুখ দুঃখের গল্প করবে। তবে কি খুব দ্রুতই এসে পড়ল সেদিনখানা। পাশের টং দোকান থেকে বাহার গরম গরম 2 কাপ চা নিয়ে এলো। চিত্রার দিকে চা এগিয়ে দিয়ে নরম কণ্ঠে বলল, এবার বলো তো, হুট করে বিয়ের মতন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? কি হয়েছিল? চিত্রা চায়ের কাপটা হাতে নিল। চোখ জুড়ে নেমে এলো তার সে দিনের রাতের কথা। সেদিন নুরুল সওদাগরের এমন পরিবর্তনে অবাক হয়েছিল চিত্রা। বাবা হঠাৎ এত স্নেহ ঢেলে দিচ্ছে ভেবে চোখ মুখ টলমল করে উঠে তার। নুরুল সওদাগরের দৃষ্টি তখন বাড়ির সামনের রাস্তায়। সে রাস্তায় মানুষজনের আনাগোনা দেখতে দেখতে হুট করে চিত্রাকে বলল, চা বানাতে পারো? চিত্রা তখন কিংকর্তব্য বিমূঢ়। বাবার হুট করে বলে ওঠা প্রশ্নে সে হতভম্ব। নুরুল সওদাগর মেয়েকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে আবার প্রশ্ন ছুড়ল, পারো চা বানাতে? চিত্রা চা বানাতে পারে না, কিন্তু তবুও বাবার প্রশ্নের ওপর নিচে মাথা নাড়াল। ধীর কণ্ঠে বলল, হ্যাঁ আব্বু, পারি। তাহলে 2 কাপ চা নিয়ে এসো, চট জলদি। আমি অপেক্ষা করছি। বাবা বলতে দেরি, অথচ চিত্রা ছুটে যেতে দেরি নেই। চা না বানাতে পারা চিত্রাও সেদিন হাত পুড়িয়ে চা বানালো। আধা ঘন্টার মাঝে সে চা নিয়ে ঘরে পৌঁছালো। তখনও বাবা আগের মতন ঠায় বসে আছেন। চিত্রা চা এগিয়ে দিতে নুরুল সওদাগর বেশ হাসি মুখে চা নিয়ে নিলেন। চিত্রাকেও অপর চায়ের কাপটা মুখে দেওয়ার ইশারা করলেন। পোড়া হাত নিয়েই চিত্রা চায়ের কাপ মুখে তুলল। নুরুল সওদাগর চায়ের কাপ চুমুক দিয়ে তৃপ্তির দৃষ্টি ফেললেন। চমৎকার এক হাসি দিয়ে বললেন, বাহ, চা তো বেশ বানাতে পারো। চিত্রা কেবল অস্বস্তির নিয়ে ক্ষীণ হাসি দিল। নুরুল সওদাগর চায়ের কাপটা পিরিচের ওপর রেখেই দীর্ঘশ্বাস ফেললেন। কেমন বিবশ কণ্ঠে বললেন, তোমায় আজ কিছু কথা বলি চিত্রা। তোমার তো উচিত নিজের জন্ম পরিচয় জানা, তাই না? চিত্রা বাবার কথায় অবাক হলো। হৃৎপিণ্ড প্রয়োজনের তুলনায় দ্রুত লাফাচ্ছে যেন। বাবা কি তার জীবনের চিরসত্যি কথাটা আজ বলবে? নুরুল সওদাগর তখনই বলা শুরু করলেন, তোমায় অপছন্দ করার সবচেয়ে বড় কারণ কি জানো? তুমি আমার মেয়ে না। বাবার মুখে এমন একটা কথা শুনে ঘুরে উঠেছিল চিত্রার পৃথিবী। বিস্ফোরিত নয়নে সে বাবার দিকে তাকায়। নুরুল সওদাগর সে দৃষ্টিকে পাত্তা না দিয়েই বললেন, হ্যাঁ, এটা সত্যি যে তুমি এই সওদাগর বাড়ির কেউ না। চিত্রা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। অনির্দার দৃষ্টি। ভাষারা তখন স্তব্ধ। নুরুল সওদাগর তার দৃষ্টি সরিয়ে নিলেন চিত্রার ওপর থেকে। তার রাস্তায় নিবদ্ধ করে বললেন, তুমি আমার মেয়ে না। এটা আমার অপছন্দ করার বড় কারণ হলেও তার চেয়েও বড় কারণ হলো তুমি একজন নিষিদ্ধ পল্লীর মায়ের মেয়ে। চিত্রা ততক্ষণে হতভম্ব। পায়ের নিচের মাটিটা যেন খুঁজে পেল না। কি শব্দ উচ্চারণ করল বাবা? রাতটা যেন হুট করে প্রয়োজনের তুলনায় নিশ্চুপ হয়ে গিয়েছিল।
সেদিন চিত্রা অপলক তাকিয়েছিল তার বাবার দিকে। সে ভেবেছে বাবা হয়তো মজা করছে। পর মুহূর্তে বাবা হয়তো হো হো করে হেসে উঠবে, বলবে, কেমন ঢপ দিলুম বলো তো। কিন্তু তেমন কিছুই হলো না। বাবার মুখটা গম্ভীর থেকে আরো গম্ভীর হলো। গম্ভীর্যের সেই আবরণ যেন ছেয়ে গেল প্রকৃতির মাঝেও। সোডিয়ামের মোহনীয় সেই হলুদ বর্ণ আলোটার মাঝেও কেমন অবিশ্বাস্যের উজ্জ্বলতা। চিত্রা বাবার দিকে তাকিয়ে বেশ খানিকটা সময় নীরব থেকে অবিশ্বাস্যকর কণ্ঠে বলল, আব্বু কি বলছে এসব? নুরুল সওদাগর খুব গোপনে শ্বাস ফেললেন। সে আর বেশিক্ষণ চিত্রার দিকে তাকিয়ে থাকতে পারলে না। বারান্দার বাহিরে দৃষ্টি নিবদ্ধ করে বেশ রুক্ষ কণ্ঠে বললেন, সত্যি বলছি সব। তুমি তখন 2 দিনের শিশু। নিষিদ্ধ পল্লীর মহিলাদের সন্তান জন্ম দেওয়া নিষেধ। কিন্তু যদি সেই সন্তান মেয়ে হয় তাহলে তারা ধুমধাম করেই বরণ করে নেয় সেই সন্তানকে, কারণ ভবিষ্যতে তাদের ব্যবসায় লাভজনক মূলধন সেটা। তোমাকে যে জন্ম দিয়েছে, তোমার জন্মদাত্রী, সে চায়নি তার মতন এমন দোজক তোমার ভাগে জুটুক। তুমি জন্ম নেবে বলে তাকে হসপিটালে ভর্তি করানো হয়। তখন তোমার তুহিন ভাইজানও অসুস্থ। তাই আমরা সে হসপিটালে গিয়েছিলাম। তোমার জন্মদাত্রী হুট করেই তোমার মায়ের কোলে তোমাকে তুলে দিয়ে আকুতি মিনতি করে উঠল। তার জীবনের ভয়ঙ্কর বর্ণনাও দিল। তোমার মায়ের শিশুদের প্রতি সহমর্মিতা বেশ ছিল। তার জীবনের ভয়ঙ্কর বর্ণনাও দিল। তোমার মায়েরও শিশুদের প্রতি সহমর্মিতা বেশি ছিল। তাই নিয়ে এলো তোমায়। এ বাড়ির কোনো মানুষ জানেন না তুমি কার মেয়ে। কেবল আমি আর তোমার মা জানি তোমার জন্ম পরিচয়। চিত্রার নয়ন ঘেঁষে ততক্ষণে ঝরে পড়ছে কত অশ্রু।